গতকালকে কক্সবাজার জেলায় ওপেনলি ছাত্রলীগের সবচেয়ে বড় মিটিং হয়েছে। কথা বলতে চাই জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে। তিনি বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তার জেলা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের 63টা জেলায় আইন শৃঙ্খলার অবস্থা একরকম থাকবে, গোয়েন্দা সংস্থার নজরদারি একরকম থাকবে, কিন্তু কক্সবাজার জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি ভালো পরিস্থিতি থাকার কথা, সবচেয়ে বেশি নজরদারি থাকার কথা, পুলিশ সবচেয়ে বেশি সচেষ্ট থাকার কথা। অথচ গতকালকে আমরা দেখলাম এই অভ্যুত্থানের পরে গতকালকে কক্সবাজার জেলায় ওপেনলি ছাত্রলীগের সবচেয়ে বড় মিটিং হয়েছে। আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ইচ্ছা ছাড়া, আশ্রয় ছাড়া, পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা ছাড়া, বিএনপির মদত ছাড়া ছাত্রলীগের এই ধরনের মিটিং কোনদিন সম্ভব না। বিএনপি এবং সালাউদ্দিনরা এখন নতুন প্রক্রিয়া হাতে নিয়েছে। তারা যখন দেখছে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, এনসিপির মতো জুলাই থেকে উঠে আসা তরুণরা জুলাইয়ের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়, তখন তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এই পরিকল্পনা শুরু করেছে। আমরা সালাউদ্দিন আহমেদকে, তারেক রহমানকে, বিএনপিকে শুধু একটা কথা বলতে চাই, যারা নিরপরাধ ছিল তাদের বিষয় ভিন্ন, কিন্তু যারা অপরাধী এবং এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, তাদেরকে ফিরিয়ে আনার বন্দোবস্ত যদি আপনারা করেন, তাহলে আওয়ামী লীগ যে পথে গিয়েছে, যেভাবে পতন হয়েছে, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। জনাব সালাউদ্দিন আহমেদকে ব্যাখ্যা দিতে হবে যে কিভাবে তার জেলা কক্সবাজারে উখিয়াতে এই ধরনের কর্মকাণ্ড হয়, সেখানে প্রশাসনকে তিনি কিভাবে সহযোগিতা করেছেন, আওয়ামী লীগের সাথে কিভাবে আঘাত করছেন, এই ব্যাখ্যা দেয়া ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ দেখানোর মতো তার যদি ন্যূনতম ব্যক্তিত্ব থাকে, তিনি আমাদের সামনে মুখ দেখাবেন না। আরো কয়েকটি বিষয় আমরা দেখি। তারেক রহমান আজকে বলেছেন যে পদোন্নতিতে ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা দেখছি শুধুমাত্র সিটি কর্পোরেশনের প্রশাসক নয়, জেলার প্রশাসক নয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ যত প্রতিষ্ঠান আছে, গতকালকে এই ধরনের প্রায় 12টি প্রতিষ্ঠানে বিএনপি, যুবদল, শ্রমিক দলের যত চাঁদাবাজ, নির্বাচনে হারা যত বাটপার বঞ্চিতরা আছে, তাদেরকে এক একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, গুরুত্বপূর্ণ কর্পোরেশনে তাদেরকে পরিচালক হিসেবে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জনাব তারেক রহমানকে বলতে চাই যে আপনার চরিত্রটা যদি এমন হয়, মুখে মিষ্টি কথা বলবেন আর পিছন দিয়ে আমার দেশ ধ্বংসের পরিকল্পনা করবেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করবেন, আওয়ামী লীগের পূর্বের পচা রাজনীতি আপনি অনুসরণ করবেন, তাহলে আপনাদেরও এই বাংলাদেশে 5 বছর মেয়াদ টিকে থাকার কোন সম্ভাবনা নাই। আমরা নতুন আরেক রাজনীতি দেখছি, যেই রাজনীতিতে আমরা দেখলাম গতকালকে জনাব সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন এই যে গণভোটটা হয়েছে এটা নাকি বাটপাড়ির গণভোট। তিনি তার পোস্টে লিখেছেন বাংলাদেশের মানুষ নাকি হ্যাঁ ভোটের অর্থ জানে না। তিনি তার পোস্টে লিখেছেন এই যে মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে এটা নাকি বুঝার সামর্থ্য বাংলাদেশের মানুষের নাই। আমরা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে বলতে চাই, আপনি যেভাবে পৈতৃক সূত্রে, পারিবারিক সূত্রে এমপি হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, আপনার ওই প্রতিমন্ত্রী পদ, ওই এমপি পদ, সেটা বোঝার মতো যোগ্যতা না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সেই ভোট বোঝার যোগ্যতা আছে। আমাদের এই পূর্বের রাজনীতিবিদরা তারা নিজেদেরকে অনেক বড় মনে করত, সাধারণ মানুষকে মানুষ মনে করত না। তারা মনে করত তারা যেহেতু বাপদাদার জমিদারি সূত্রে কেউ এমপি হয়, কেউ মন্ত্রী হয়, কেউ প্রধানমন্ত্রী হয়, তারাই সব বুঝে, খেটে খাওয়া মানুষ কোনো কিছু বুঝে না। তারা মনে করে যারা কৃষক, শ্রমিক, মাঠে কাজ করে, আলেম কিংবা রিক্সা চালক, অটো চালক,
কিছু বুঝে না। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনাকে বিএনপি যে ভোট দিয়েছে, ধানের শীষে যে ভোট দিয়েছে, আপনার 31 দফা কয়জন মানুষ করে ধানের শীষে ভোট দিয়েছে? আমাদেরকে উত্তর দিতে হবে। আপনার 31 দফা পরে যদি কেউ ধানের শীষে ভোট দিতে পারে, তাহলে এই জুলাই গণভোটের 4টা দাবি করে মানুষ গণভোটে ভোট দিতে পারে। আপনার 31 দফা যদি মানুষ বুঝতে পারে, তাহলে এই গণভোটে মানুষ বুঝতে পারে। মনে রাখবেন, আমার এই গণভোটকে যদি আপনারা অসাংবিধানিক বলেন, অবৈধ বলেন, তাহলে এই বিএনপি সরকারও অসাংবিধানিক সরকার। তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। তিনি তার বক্তব্যে আরেকটা কথা বলেছেন সবার শেষে গিয়ে, যে এই জোট মানে আমাদের 11 দলীয় জোটকে বোঝাচ্ছে এই জোট আরেকটি আওয়ামী লীগের মতোই দেশের শত্রু। তারা দেশের গণতন্ত্র ও জনগণের রায় মানে না। প্রথমে বলল বাটপাড়ির গণভোট, শেষে বলছে যারা দেশের গণতন্ত্র ও জনগণের রায় মানে না তারা হচ্ছে আওয়ামী লীগের মতোই দেশের শত্রু। তাহলে কারা গণভোটের রায় মানে না? কারা রায় মানে না? তাহলে কারা আওয়ামী লীগের মতো দেশের শত্রু? জনাব ইশরাক হোসেন পৈতৃক পরিচয়ে এমপি হওয়া যায়, প্রতিমন্ত্রী হওয়া যায়, কিন্তু নিজে যা লেখেন, প্রথম লাইনে কি লেখেন, শেষ লাইনে কি লেখেন, ওইটুকু বুঝার জন্য একটু পড়াশোনা করা দরকার। আপনি না বুঝলেও আমার গ্রামের একটা কৃষক মানুষ সেটা বুঝে, ইনশাআল্লাহ। আমরা আরেকটা বিষয় দেখছি, রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রপতি ছিল, আওয়ামী লীগের স্বৈরাচারের রাষ্ট্রপতি। তাকে নাকি দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হবে 2-1 দিনের মধ্যে। এই চুক্তি হয়েছে বিএনপির সাথে। তারা বলছে সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিঃশর্ত ক্ষমা, কিন্তু রাষ্ট্রপতি অবস্থায় যা ছিল সেটা যদি বাদও দেয়, এর আগে এই চুপ্পু যে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এ সালামের সাথে মিলে ব্যাংকগুলোকে দখল করেছে, এটার বিচার এই বাংলাদেশে হতেই হবে। বিএনপি যদি আবারও চুপ্পুকে এই দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করে, মনে রাখবেন এটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট প্রমাণ যে বিএনপি এখন আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে রাজনীতি করছে। এটা হচ্ছে স্পষ্ট প্রমাণ যে বিএনপি এখন আওয়ামী লীগ সহ ভারতের সাথে নেগোসিয়েশন করে রাজনীতি করছে। যারা ভারতের রাজনীতি করে, আধিপত্যবাদের পক্ষের রাজনীতি করে, আওয়ামী লীগের রাজনীতি করে, তাদের রাজনীতি আগামী বাংলাদেশে থাকবে না, ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের শুধু একটা কথা বলতে চাই, পরিবর্তনটা যদি চাই, সাহসটা ওই ধরনের হইতে হবে যেই সাহস আপনার 24-এ ছিল। মনে রাখবেন, যদি এখনো ব্যবসা প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগের দখলে রাখতে দেন, যদি এখনো বিএনপি এই বাজার সমিতিগুলো আওয়ামী লীগের সাথে ভাগ বাটোয়ারা করে চালায়, আর আপনি চুপ করে থাকেন, থানায় যদি বিএনপির নেতারা পুলিশের মাধ্যমে এই থানাটাকে চালানোর চেষ্টা করে, আর আপনি চুপ করে থাকেন, তাহলে এই বাংলাদেশের কোনোদিন পরিবর্তন হবে না। আপনাদেরকে ওই প্রত্যেকটা দখলদারি, চাঁদাবাজি, থানা দখল, হাসপাতালে লুটপাট, রাস্তায় টেন্ডারবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াইতে হবে। মনে রাখবেন, পরিবর্তনটা নিজের ঘর থেকে শুরু করতে হবে, বিবেকবোধ থেকে শুরু করতে হবে, ভোটের সিদ্ধান্তে পরিবর্তন আনতে হবে, আমাদের পক্ষের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমাদের যে লড়াই, সেই লড়াই আপনারা ইনসাফের পক্ষে থাকবেন, ওসমান হাদির দেখানো পক্ষে থাকবেন, আজাদির পক্ষে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করব দিয়ে আপনাদের ভোটের আমানত আমরা রক্ষা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।